জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির, ফেব্রুয়ারিতেই ভোট, 7 দিন আগে তফসিল। স্বাগত জানালো বিএনপি। কেউ ভোটে বাধা দিলে তারাই ক্ষতিগ্রস্ত হবে বললেন মির্জা ফখরুল। নিরাপদ ক্যাম্পাস সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে ডাকসু নির্বাচনের নিজেদের ইশতেহার দিল ছাত্রদল। ডাকসুতে দলটির প্যানেল ঘোষণা। ডাকসুর ভোট গ্রহণ 12 অক্টোবর। দাবি আদায়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয় গড়তে কমপ্লিট শাটডাউন, ক্লাস পরীক্ষা বর্জন। পর্যালোচনায় গঠিত কমিটির বৈঠক, ন্যায্য সমাধানের চেষ্টায় সরকার। রাজনৈতিক বিবেচনায় করা হয়েছিল স্থলবন্দর, অলাভজনক হওয়ায় চিলাহাটি সহ 3টি বন্ধ করল সরকার। গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশের নীতিগত অনুমোদন। এবং অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু। জবানবন্দি দিলেন বাবা মকবুল। গুমের মামলায় আলেপ মহিউদ্দিনের বিরুদ্ধে 30 নভেম্বর প্রতিবেদন। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সরকার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে ভোট। তার 60 দিন আগে ঘোষণা হবে তফসিল। উৎসবমুখর পরিবেশে ভোটের আয়োজন করতে চায় উল্লেখ করে ইসি সচিব জানান, সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে ইসি সংলাপ। চলতি বছরের শুরু থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে। অলিখিত নানা সভার মধ্য দিয়ে এগিয়ে নিচ্ছে ভোটের কাজ। বৃহস্পতিবার সংসদ জাতীয় নির্বাচনের সব কার্যক্রম কোনটি কোন সময়ের মধ্যে সম্পন্ন হবে তা নিয়ে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এদিন দুপুরে সংবাদ সম্মেলন করে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ রোডম্যাপ ঘোষণা করেন। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা সহ 24টি গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দিয়ে ইসি কাজ করবে বলেও জানান তিনি। 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করব, যেটা আমরা কমপ্লিট করব বাই দ্য এন্ড অফ নভেম্বর। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের যে কার্যক্রম আমরা সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করতে পারবো। 30 সেপ্টেম্বরের ভিতরে আমরা আশা করছি যে বিধিবিধানগুলোকে আমরা সংশোধন পারবো। বলেন, সেপ্টেম্বরের শেষে 1 থেকে 1.5 মাস সময় লাগবে অংশীজনদের সঙ্গে সংলাপ করতে। সেপ্টেম্বরের শেষাংশ থেকে আমরা 1 থেকে 1.5 মাস সময় নিব। সুশীল সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নারী সমাজের প্রতিনিধি, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন ইত্যাদি যারা আছেন তাদেরকে সবাইয়ের সাথে আমরা এই সংলাপগুলো করব। ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে নির্বাচন, সেই অনুযায়ী এবছরের ডিসেম্বরের প্রথমার্ধে হবে তফসিল জানান ইসি সচিব। বলেন, ভোটের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত কমিশন। ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। পরিস্থিতি আসবে, পরিস্থিতি মোকাবেলা করতে হবে, ওটাই চ্যালেঞ্জ। এবং ওইটার জন্য মানসিকভাবে যে দৃঢ়তা থাকা দরকার, আল্লাহর মেহেরবানিতে আমাদের সবারই সেই দৃঢ়তা আছে। আসন্ন জাতীয় নির্বাচনে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময় সংবাদকে জানান, দেশের সমস্যা সমাধানে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। যারা নির্বাচন বয়কট কিংবা বাধা দেওয়ার চেষ্টা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে বলেও সতর্ক করেন মির্জা ফখরুল। আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন হবে সুষ্ঠু ও অবাধ। আহমেদ সালেহিনের রিপোর্ট। আমরা রিপোর্টটি পরবর্তীতে দেখার চেষ্টা করব, যাচ্ছে পরের সংবাদে। নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। পিআরের দাবি তোলার আগে নির্বাচনে অংশ নিয়ে জনমত যাচাইয়ের আহ্বান তাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন দলটির নেতারা। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের আকাঙ্ক্ষা বুঝতে না পারলে রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ অন্ধকার বলে মন্তব্য করেন তারা। নির্বাচনের সময় ঘনিয়ে আসলেও কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবারে জাতীয় নির্বাচন তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে এক সেমিনারে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণ অভ্যুত্থানের পর জনমনে তৈরি হওয়া আকাঙ্ক্ষা বুঝতে না পারলে রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ অন্ধকার। পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সকলের মনোজগতে একটা বড় পরিবর্তন হয়েছে না? বিশাল পরিবর্তন হয়েছে এবং এই মনোজগতের পরিবর্তনের সাথে আমাদের প্রত্যাশা জেগেছে, অনেক বড় প্রত্যাশা। যে সমস্ত রাজনীতিবিদ, যে সমস্ত রাজনৈতিক দল
এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না, এই প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নেই। একই সময়ে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক রাজনৈতিক দলগুলোকে পিআর নিয়ে দাবি তোলার আগে ভোটে এসে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের পরামর্শ দেন। এদিকে জনগণ কোন পদ্ধতিতে নির্বাচন চায় তা জনগণই ঠিক করবে বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। পিআর গণভোটের আগে একবার জনমত যাচাই করে দেখেন বাংলাদেশে কত পার্সেন্ট ভোট আপনাদের আছে, তারপর আপনাদেরকে পিআরের কাছে নিয়ে যাবে। বাংলাদেশের জনগণ স্থির করবে আগামী নির্বাচনে তারা কি ব্যবস্থা চায়, তারা কোন ধরনের সংবিধান চায়, তারা কি কি সংস্কার রাষ্ট্রযন্ত্রে চায়, সেটি নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থির করবে। কোনো অনির্বাচিত ব্যক্তি দ্বারা সংবিধান সংশোধন হতে পারে না। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীরা দেশের অগ্রগতি চায় না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব সময় সংবাদকে জানিয়েছেন দেশের সমস্যা সমাধানে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। আহমেদ সালেনের রিপোর্ট। গত মে মাসে লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনের সময়সীমা নিয়ে একটি ধারণা উঠে আসে। এরপর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকার প্রধান জানান আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে সে পথে এবার হাঁটল নির্বাচন কমিশনও। বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশের সমস্যা সমাধানে নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই। আমি তো খুশি না, আমি খুব খুশি। আমি সবসময় আশাবাদী ছিল না, আমি কতগুলো হিসাব মিলাই দেখি যে নির্বাচন দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ইটস দ্য অনলি ওয়ে আউট, যে আপনি জনগণের সমর্থনে আপনি একটা সরকার গঠন করবেন এবং দেশের সমস্যাগুলো সমাধান করবার জন্য আপনি পদক্ষেপ নিতে পারবেন। যে ম্যান্ডেট আর পিপুলের কাছ থেকে পাবেন, ওটাই আপনার শক্তি। তখন আপনার কাউকে ভয় করতে হবে না। যারা নির্বাচনে বাধা কিংবা বর্জনের সিদ্ধান্ত নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন যারা হঠকারী সিদ্ধান্ত নেবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। তিনি আশা প্রকাশ করে বলেন এবারের নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। জনগণ নির্বাচন চায়, সেখানে ক্ষতিগ্রস্ত হবে ওই দলগুলি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন বাধাগ্রস্ত হবে কিনা আমি মনে করি না যে এটাতে নির্বাচন বাধাগ্রস্ত হবে। নির্বাচনে না আসে আপনি নিশ্চিন্ন হয়ে যাবেন, অস্তিত্ব থাকবে না আপনার। কারণ এইবার তো একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে, তাই না? তো ইলেকশনে আপনি যখন আসবেন না তখন আপনি ইলেকশন বিশ্বাসই করেন না। এবার নট এ ডেমোক্রেট। গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে আগেও সহযোগিতা করেছে, সামনেও সব ধরনের সহায়তা করবে বলেও আশ্বস্ত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবারও আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ছাত্র সংসদ নির্বাচনের খবর। নিরাপদ ক্যাম্পাস সহ এক গুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে ডাকসু নির্বাচনে নিজেদের ইশতেহার দিল ছাত্রদল সমর্থিত প্যানেল। 10 দফা প্রতিশ্রুতি সবকটি পূরণের আশ্বাস দেন ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। ডাকসু নির্বাচনে তৃতীয় দিনের প্রচারণায় ব্যস্ত অন্য প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরাও। এদিকে নির্বাচনের পরিবেশ ভালো আছে জানিয়ে চিফ রিটার্নিং অফিসার জানান সুষ্ঠু ভোটের স্বার্থে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সহায়তা চাওয়ার পরিকল্পনা আছে কমিশনের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের তৃতীয় দিনের মতো প্রচারণা চলছে। সকাল থেকে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। প্রার্থীদের প্রচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। সমাজসেবা সম্পাদক পদে আমি যদি নির্বাচিত হয়ে আসতে পারি তাহলে হচ্ছে আমার আরো কিছু ক্যাপাসিটি বিল্ড আপ হবে, যেটাকে ব্যবহার করে আমি এই সমস্যাগুলো সমাধান করতে আরেকটু বেশি ভালো মতো করতে পারবো। তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো আমরা আসলে পূরণ করার ক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারবো। সেজন্য আমরা আশা করি আমাদের 4 জনকেই শিক্ষার্থীরা বেছে নেবে এবং আমাদেরকে ভোট দেবে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করে ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়েদ প্যানেল। এ সময় শিক্ষা ও গবেষণার
মাধ্যমে নিরাপদ ও নারী শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস, পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, কার্যকর ডাকসু ও আন্তর্জাতিক পরিসরে বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা সহ 10 দফা অঙ্গীকার তুলে ধরা হয়। কারিকুলাম, অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং গবেষণার মান উন্নয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, সংগ্রাম ও অর্জনের অবিচ্ছেদ্য অংশ। সেই গৌরবময় ধারাবাহিকতায় আমাদের প্রতিশ্রুতি একটি আধুনিক, নিরাপদ, গণতান্ত্রিক ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ। এদিকে প্রচারণার তৃতীয় দিনে কলাভবনের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থীরা। এ সময় ভোট কারচুপির আশঙ্কা করেন জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। জানান, ইশতেহার ঘোষণার দিনক্ষণ। অনেকে সেসব বিধিমালা মানছে না, যেমন এটাও সত্য, আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। সেক্ষেত্রে আসন্ন ইলেকশন দিন নিয়ে আমরা আশঙ্কা করছি, শিক্ষার্থীরা আশঙ্কা করছে। এদিন বিকেলে সিনেট ভবনে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার জানান, নির্বাচনের পরিবেশ ভালো আছে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা তাদেরকে বলেছি এগুলো উচ্ছেদ করার জন্য যারা টাঙিয়েছে, কিন্তু আমরা ওখানে থেমে থাকিনি। গতকাল আমি নিজেই পুরো ক্যাম্পাস এবং টিএসসিতে আমি ছিলাম, পুরো ক্যাম্পাস থেকে আমরা এগুলো উচ্ছেদ করেছি। আর আমরা যখনই যে অভিযোগটা পাচ্ছি সেই অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সহায়তা চাওয়ার পরিকল্পনা আছে বলেও জানান চিফ রিটার্নিং অফিসার। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নানা জল্পনার পর অবশেষে ঘোষিত হলো চাকসু নির্বাচনের তফসিল। ভোট আগামী 12 অক্টোবর। এদিকে জাকসু নির্বাচনে 25 সদস্যের প্যানেল ঘোষণা করল ছাত্রদল। আর সনাতন ধর্মাবলম্বীদের মহাষষ্ঠী ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে 3 দিন এগিয়ে নতুন করে 25 সেপ্টেম্বর নির্ধারণ করা হলো রাকসু নির্বাচনের ভোটের দিন। ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট নির্বাচনের উত্তাপ জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তার সঙ্গে নতুন মাত্রা যোগ করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা। জাকসু নির্বাচনে শিবির ও বাকসাসের পর এবার প্যানেল ঘোষণা করল ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অদম্য 24-এর পাদদেশে মোহাম্মদ সাদি হাসানকে ভিপি ও তানজিনা হোসেন বৈশাখীকে জিএস করে 25 সদস্যের প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি আবু আশফান মোহাম্মদ ইয়াহিয়া। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে শিক্ষার্থী সংসদ নির্বাচন ঘোষণা করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একে প্রথম থেকেই সমর্থন জানিয়ে আসছিল। কারণ সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার অন্যতম ভরসা, অন্যতম আস্থার স্থল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা ভরসাকে প্রতিফলিত করতে চায়। আবারও নতুন করে রাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো। সনাতন ধর্মাবলম্বীদের মহাষষ্ঠী ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে 3 দিন এগিয়ে 25 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। পঞ্চম দিনের মতো চলে রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। এদিকে শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের আন্দোলনের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট। এছাড়া চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 11 সেপ্টেম্বর, মনোনয়ন ফরম বিতরণ 14 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই 18 সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার 23 সেপ্টেম্বর। 1966 সালের পর 6 বার চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষ হয় 1990 সালে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ছাত্র সংসদ নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাকির আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোজাফফর হোসাইন জয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন আলতাফ হোসাইন। প্রথমেই সরাসরি যাচ্ছে শাকিরের কাছে। ডাকসু হল সংসদ নির্বাচনের প্রচারণার তৃতীয় দিনে আজ কিন্তু সবগুলো প্যানেলের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু তাদের প্রচারণায় অংশ নিয়েছেন। পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু তাদের যে ইশতেহার সেটাও কিন্তু অপরাজয় বাংলার সামনে এক সংবাদ সম্মেলনে তারা প্রকাশ করেছে। পাশাপাশি প্রার্থীরা কিন্তু ভোটার যারা রয়েছেন অর্থাৎ শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের যে প্রতিশ্রুতি সেগুলো তুলে ধরছেন এবং তাদের কাছে আগামী 9 সেপ্টেম্বর যে ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচন সেটির জন্য তারা সমর্থন
সমর্থন এবং ভোট চাইছেন। পাশাপাশি আরেকটি বিষয় যদি বলতে যাই, আজ সকাল থেকেই কিন্তু অন্যান্য সংগঠনগুলো, ইসলামী ছাত্র শিবির সহ সবগুলো সংগঠন কিন্তু তাদের যে প্রচার কার্যক্রম সেগুলো কিন্তু ভাগে ভাগে বিভক্ত হয়ে, অর্থাৎ বিভিন্ন অংশে ক্যাম্পাসে তারা কিন্তু তাদের প্রচারণা চালিয়েছে। এবং রিটার্নিং অফিসারের পক্ষ থেকেও নির্বাচনে সেনাবাহিনী থাকবে কি থাকবে না সেটি বিষয়ে তারা তাদের অবস্থান স্পষ্ট করেছেন। তারা বলেছেন এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, প্রয়োজন সাপেক্ষে হয়তো তারা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। পাশাপাশি ইসলামী ছাত্র শিবিরও সংবাদ সম্মেলন করে হয়তো তাদের আজকের যে নানা ধরনের প্রতিক্রিয়া সেটি তারা ব্যক্ত করবে। এবং ছাত্রদলের পক্ষ থেকে যে ইশতেহারটি দেওয়া হয়েছে সেটিতে তারা একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের পাশাপাশি শিক্ষার্থীদের যে প্রধান দাবিগুলো, অর্থাৎ প্রধান চাহিদা যেগুলো রয়েছে, আবাসন সংকট সমাধান, খাবারের মান উন্নয়ন এবং একটি আদর্শ এবং মডেল ক্যাম্পাস বিনির্মাণের যে প্রতিশ্রুতি সেটি কিন্তু তারা তাদের ইশতেহারে দিয়েছেন। এবং তারা বলছেন যে আগামীতে যদি তারা নির্বাচিত হন তাহলে পরবর্তী সময়ের যে নির্বাচনগুলো, অর্থাৎ ডাকসু নির্বাচনগুলো যেন একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হয় সে কাজটিও তারা করবেন। সব মিলিয়ে প্রত্যেকটি প্যানেলের প্রতিটি সদস্যই কিন্তু শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। ছাত্র সংসদ নির্বাচনের হাওয়া কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়িয়েও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু পৌঁছেছে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের খবর জানবো, সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন অফিসের সামনে। আপনারা জানেন যে আজকে দিনব্যাপী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু নানা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে জাকসু নির্বাচনের কার্যক্রম পরিচালিত হয়েছে। যদিও আজকে নির্বাচনের যে নির্ধারিত তারিখ ছিল, আজকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, বিকেল 4টা পর্যন্ত এই মনোনয়ন প্রত্যাহার করার কথা রয়েছিল এবং সেই মোতাবেক কিন্তু বিকেল 5টায় কিন্তু সংবাদ সম্মেলন করার কথা ছিল নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষের। কিন্তু তারা যেটি জানিয়েছেন যে আজকে তারা এই সংবাদ সম্মেলনটি করছেন না, তারা কালকে এই সংবাদ সম্মেলনের মধ্যে জানিয়ে দেবেন ঠিক কতজন এই নির্বাচন থেকে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। তবে আমরা মৌখিক সূত্রে যেটি জানতে পেরেছি নির্বাচন অফিস সূত্রে, সেটি হচ্ছে যে প্রায় শতাধিকের মতো প্রার্থী ইতিমধ্যেই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তার আগে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেলা 1:30টার দিকে কিন্তু আপনার অদম্য 24-এর পাদদেশে কিন্তু আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র দলের যে প্যানেল, সেই প্যানেলটি ঘোষিত হয়েছে এবং সবগুলো মুখী নতুন মুখ এসেছে এবং 25 জন সদস্যের পদের যে প্যানেল ঘোষণা করা হয়েছে সেখান থেকে আমরা তাদের প্যানেল ঘোষিত করেছেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সহসভাপতি এবং তারা জয়ের ব্যাপারে বেশ আশাবাদী বলে আমাদেরকে জানিয়েছেন। আমি জানিয়ে রাখতে চাই একই সাথে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইতিমধ্যে আরও 2টি প্যানেল ঘোষণা করা হয়েছে। একটি হচ্ছে এনসিপির অঙ্গ সংগঠন ছাত্র সংগঠনের, অপরটি হচ্ছে বাংলাদেশ ছাত্র শিবিরের প্যানেল। তবে বাম ঘরানার কোনো প্যানেল এখনো পর্যন্ত ঘোষণা হয়নি বলে আমরা জানতে পেরেছি। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব আলোচনাকে ছাপিয়ে গিয়েছে একটি নির্বাচনের তথ্য। সেটি হচ্ছে যে একজন বিদেশি প্রার্থী অর্থাৎ নেপালের একজন নাগরিক এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে অংশগ্রহণ করছেন। তিনি ফার্মেসি বিভাগের ছাত্র। আমরা নির্বাচনের বিষয়ে আরও তথ্য জানতে চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে রয়েছেন আলতাফ হুসাইন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণের আজ 5ম দিন চলছে এবং 5ম দিনে এসে আমরা দেখছি কিছুক্ষণ আগে ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের 28 জন মনোনয়ন ফর্ম তুলেছেন তারা কিছুক্ষণ আগে এবং আমরা দেখছি যে ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই রাকসু কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে, তারা প্রদর্শন করছে তাদের মনোনয়ন ফর্ম এবং তারা যেটি বলছেন যে আসলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার উদ্দেশ্যেই মূলত আজ তারা এতগুলো ফর্ম তুললেন। তবে আনুষ্ঠানিক যে প্যানেল সেটি তারা এখনও ঘোষণা করেনি, সেটি মূলত আগামী 4 সেপ্টেম্বর নাগাদ এই আনুষ্ঠানিক প্যানেল ঘোষণা করা হতে পারে এবং সেই প্যানেলে কারা কোন পদে থাকছেন সেটি আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হবে বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন। এবং এই যে ফর্ম তুললেন, ফর্ম তোলার ভিতরে আমরা দেখেছি যে ফর্ম তুলেছেন রাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবির হাসান হিমেল, জাহিন বিশ্বাস ঈশা,
দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন, মানবাধিকার সম্পাদক রাফাতুল ইসলাম রাবিদ সহ 28 জন এই ফরম তুলেছেন এবং সেখানে 25 জন আমরা দেখছি যে রাকসু নির্বাচনে এবং বাকি 3 জন সিনেট প্রতিনিধি হিসেবে এই ফরম তুলেছেন এবং যারা তুলেছেন তারা আসলে প্রত্যেকে আশাবাদী তাদের জয়ের ব্যাপারে। তো যদিও তারা বেশ কিছু অভিযোগ তারা কিন্তু দিচ্ছেন, কিছুদিন ধরেই আমরা দেখছি যে ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন দাবি তারা জানাচ্ছেন এই নির্বাচন ঘিরে এবং বেশ কিছু অভিযোগও তারা তুলে ধরছেন। তারা যেটি খুব গুরুতর অভিযোগ তারা যেটি করছেন সেটি হচ্ছে প্রশাসনের বিরুদ্ধে। প্রশাসনকে কিন্তু তারা বারবারই বলছেন যে তারা যেন নিরপেক্ষভাবে এই সুষ্ঠু নির্বাচনের আঞ্জাম করে এবং আমরা দেখছি আজকে এই ফরম বিতরণের 5ম দিনে এসে কিন্তু ছাত্রদলের ফরম তোলাকে কেন্দ্র করে এই রাকসু নির্বাচন কিন্তু আরও উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের আমার কাছে থাকা সবশেষ খবর। ছাত্র সংসদ নির্বাচন খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, এর আগে সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। দাবি আদায়ে পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলে কমপ্লিট শাটডাউন। বুয়েটের পাশাপাশি রাজশাহী, খুলনা এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা। পুলিশের হামলার ঘটনার বিচার সহ সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা। প্রকৌশল শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশি বাধায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় ও শাহবাগ এলাকা। সংঘর্ষে আহত হন অর্ধশত শিক্ষার্থী। এর প্রতিবাদে দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। বৃহস্পতিবার সকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন বুয়েট শিক্ষার্থীরা। আমাদের অনেক ছাত্রকে আহত করেছে, তো খুবই ন্যাক্কারজনক ঘটনা। পুলিশ আগেও এরকমই ছিল, এখন ইন্টারিমের সময় আমরা ভাবছি তারা ছাত্রবান্ধব হবে, জনবান্ধব হবে, কিন্তু তাদের আচরণে পরিবর্তন আসেনি। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় এবং তাদের উপর হামলার প্রতিবাদে রুয়েট, কুয়েট, চুয়েট ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা। তাদের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও। মূল ফটকের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। অন্যদিকে নিজেদের অধিকার আদায়ে ক্লাস পরীক্ষা বর্জন করেন রুয়েট শিক্ষার্থীরাও। পুলিশের যারা এই আন্দোলন এই আক্রমণের সাথে যুক্ত ছিল তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। ডিপ্লোমারা টেকনিশিয়ান, এটা তো সবাই জানে। তারা এসএসসি পাস করে 4 বছরের মধ্যে কিভাবে তারা বিএসসি ইঞ্জিনিয়ার পায়, তারা কিভাবে প্রকৌশল লাগায় ফেলে। যতদিন না পর্যন্ত দাবি মানা না হবে ততদিন পর্যন্ত আমাদের এই যে চলমান যে আন্দোলন এটা কঠোর থেকে কঠোরতম হবে। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 9টি বিভাগের শিক্ষার্থীরা। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এত কষ্ট করে পড়ালেখা করার পরে এই সিচুয়েশনে আসা আমাদের হচ্ছে গিয়ে পড়ালেখা সব ক্লাস বাদ দিয়ে এখন হচ্ছে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হয়। তো এখানে আসলে জ্ঞানীদের আসলে অধিকারটা কোথায়? আমরা কখনোই আশা করি না যে কি কোনো যৌক্তিক আন্দোলন ইন্টারিম আমাদের উপর হামলা করবে। কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন চট্টগ্রাম ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তবে 5 মাসের বেশি সময় একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার পর ক্যাম্পাস খোলায় ক্লাস করেছেন কুয়েটের কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা। 3 দফা কিভাবে কি পূরণ করা হবে বা রোডম্যাপ কিছুই দেওয়া হয়নি। কিছু ডিপার্টমেন্ট এখনো ক্লাস হচ্ছে, কিন্তু অধিকাংশ ডিপার্টমেন্ট এখন বন্ধ। এদিকে প্রকৌশল শিক্ষার্থীদের 3 দফা দাবিকে অযৌক্তিক আখ্যা দিয়ে পাল্টা বিক্ষোভ করেছেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবি সমাধানে 14 সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। বিকেলে সচিবালয়ে শিক্ষার্থীদের দাবি পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির 2য় দিনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সরকারের 3 উপদেষ্টা ফজল কবির খান, সৈয়দ আলী জওয়ানা হাসান, আদিলুর রহমান খান সহ কমিটির 6 সদস্য। বৈঠক শেষে উপদেষ্টারা জানান, শিক্ষার্থীরা যে কোনো সময় ওয়ার্কিং গ্রুপের সঙ্গে আলোচনায় বসতে পারেন। পেশাগত সমস্যাগুলো দীর্ঘদিনের উল্লেখ করে উপদেষ্টারা আরও বলেন, রাতারাতি এগুলো সমাধান সম্ভব নয়। পক্ষপাতিত্ব না করে যৌক্তিক সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তারা। এ সময় জনদুর্ভোগ করে আন্দোলন না করারও আহ্বান জানানো হয়। আজকে একটা ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। সেই ওয়ার্কিং গ্রুপে মোট 13 জন প্রতিনিধি থাকবে। বিভিন্ন সংস্থা প্রধান যারা আছেন
যে সংস্থাগুলোতে ইঞ্জিনিয়ারদের রিক্রুট করা হয় সেই সংস্থা প্রধানেরা থাকবেন এবং একই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকেও 3 জন প্রতিনিধি, 4 জন প্রতিনিধি, মোট 14 জনের সমন্বয়ে এটা হবে এবং এখানে জনপ্রশাসন এবং আইন এই দুটার প্রতিনিধিত্ব থাকবে। একদিকে 3 দফা দাবি আছে আর একদিকে 7 দফা দাবি আছে। তো আমরা তো প্রথমে শুনতে হবে, বুঝতে হবে, এটার প্রস এন্ড কনস তো জানতে হবে। আমরা তখন বলতে পারবো না যে একটা ঘোষণা দিতে পারি না যে আমি 3 দফা মেনে নিলাম। যে আমরা এটা নিরপেক্ষতার সঙ্গে কোনো কারো পক্ষপাতিত্ব না করে আমরা এই সমস্যার একটা ন্যায্য সমাধান খুঁজতে চেষ্টা করব। কৃষিবিদদের পেশাগত স্বীকৃতি সহ 3 দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করেছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11:30টায় রাজধানীর আগারগাঁও মোড় ব্লকেট করেন তারা। এ সময় নানা স্লোগানের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেন। আন্দোলনকারীদের দাবি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে 10ম গ্রেড শুধুমাত্র কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখা, বিএডিসির কোটা বাতিল করে নিয়োগ পরীক্ষা ছাড়া পদোন্নতির সুযোগ না দেয়া এবং কৃষি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে কৃষিবিদ পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা। ঘণ্টাব্যাপী চলা ব্লকেডে আশপাশের সড়কে দেখা যায় তীব্র যানজট। 10ম গ্রেড আছে, ডিপ্লোমারা যেটা ব্লক করে রাখছে এটা খুলে দিতে হবে, প্রথম দাবি। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে তারা যে প্রমোশন নিয়ে 9ম গ্রেডে আসবে এই রকম কোনো উপায় যেন না থাকে। 9ম গ্রেডে তারা আসতে পারবেন। এখানে উপসহকারী কৃষি কর্মকর্তা, উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা, বিএসসি কৃষিবিদদের কোনো সুযোগ দেওয়া হয় না, অথচ সেখানে ডিপ্লোমার ইজিলি সুযোগ পেয়ে যাচ্ছে। এক্ষেত্রে কৃষি যে সেক্টরটা আছে এটা অনেক বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। 100% যে ডিপ্লোমা কোঠা আছে সেটা হচ্ছে আসলে না করে সবাইকে ইনক্লুড করার ক্ষমতাটা প্রতিষ্ঠিত করা। এই বৈষম্যগুলো যাতে দূর হয় আমাদের দাবিগুলোতে মেনে নেওয়া হয়। কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হওয়ায় 3টি স্থলবন্দর বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই বৈঠকে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আলোচনা হয় সমসাময়িক বিভিন্ন ইস্যুতে। সাম্প্রতিক আইন শৃঙ্খলা সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন উপদেষ্টারা। বৈঠকের বিস্তারিত জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, ভারত বাংলাদেশ সীমান্তের নীলফামারীর চিলাহাটি, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ ও রাঙামাটির তেগামুখ স্থলবন্দর বন্ধের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এগুলো আসলে কোনো কাজই হচ্ছে না, অথচ সেখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক অফিসিয়ালকে পোস্টিং দিতে হয়, সেখানে কিছু খরচ হয়। তো এই জন্য এই 3টিকে শাটডাউন করার ডিসিশন নিয়েছেন আছে কাউন্সিল অফ অ্যাডভাইজার এবং একটির বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, এর মাধ্যমে গুম বন্ধ হবে বলে প্রত্যাশা করছে সরকার। বাংলাদেশে যাতে আর কোনো দিন কোনোভাবে গুম যাতে না হয়, গুম প্রতিরোধ ও প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ এটার একটি নীতিগত অনুমোদন পেয়েছে। ফকির লালন শাহের মৃত্যুবার্ষিকীকে ক শ্রেণীভুক্ত করে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, রোডম্যাপে পিআর পদ্ধতির বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। আমরা আন্তরিকভাবে বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করব এবং সকলে মিলে আমরা নির্ধারিত সময়ে যাতে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে যেতে পারি, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। নির্বাচনের জনমত কোন দিকে ফাইনালি যাবে এটা এখনো সময় হয় নাই। সুতরাং কারা যারা বলেন সরকারের 2-1জনকে শুনি এবং আমাদের আমরা টামধরা পথে নতুন করে আবার একটু কাটচিত হইতেছে, সাবধান থাকেন। আমরা নিরপেক্ষতা চাচ্ছি। আপনারা আমাদের জামাত ইসলাম হয়ে যান, টুপি কিনেন, এটা আমরা বলছি না, কিন্তু অন্য কাকে ফেভার করবেন তাহলেও কিন্তু আপনাদের জন্য এটা দেশের জন্য কল্যাণ হবে না। শুরু হলো অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ।
ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন। বললেন, বেঁচে থাকতে ছেলে হত্যার বিচার দেখে যেতে চান তিনি। হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন আবু সাইদের বাবা। প্রসিকিউশন বলছে, যৌক্তিক সময়ের মধ্যেই শেষ হবে এ মামলার বিচার। 16 জুলাই যখন পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর খবর পান, তখন যেন মাথায় আকাশ ভেঙে পড়ে বাবা মকবুল হোসেনের। ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে তিনি আরও বলেন, জীবদ্দশায় ছেলের চাকরি দেখার ইচ্ছে ছিল, সেই স্বপ্ন পূরণ না হওয়ায় এখন ছেলে হত্যার বিচার দেখে যেতে চান মকবুল হোসেন। ওনার আকাঙ্ক্ষা ছিল যে ওনার ছেলে চাকরি করবে, উনি এটা দেখে যাবেন, কিন্তু উনি এটা দেখতে পারেননি। এখন ওনার আকাঙ্ক্ষা হচ্ছে যে উনি ওনার ছেলের হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে চান। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের বাবার জবানবন্দির মধ্য দিয়ে শুরু হলো এই মামলার সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্যে ছেলে হত্যার সঙ্গে পুলিশও তাদের বিচার দাবি করেন তিনি। হত্যাকাণ্ডের সাথে সরাসরি দুইজনের নাম বলেছেন উনি, আর এই ঘটনার কয়েকদিন আগে একজন তাকে মারপিট করেছিল, গলা চিপে ধরেছিল, চড় থাপ্পড় মেরেছিল, তার নাম বলেছেন। এদিন গুমের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন ও মহিউদ্দিন ফারুকের বিরুদ্ধে 30 নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। ইনভেস্টিগেশন এজেন্সির আবেদনের প্রেক্ষিতে প্রসিকিউশন 3 মাসের সময় আবেদন করেছিলেন। এদিকে 4 আগস্ট রাজধানীর ফার্মগেটে গোলাম নাফিসকে হত্যা মামলায় এডিসি সচিন মৌলিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে সাবেক এমপি লতিফ সিদ্দিকীকে অবরুদ্ধ করে ছাত্র জনতা। পরে সেখান থেকে তিনি সহ কয়েকজনকে আটক করে পুলিশ। জানা যায়, সকালে ডিআরইউতে মঞ্চ 71 নামে একটি সংগঠনের গোলটেবিল বৈঠকে যোগ দেন লতিফ সিদ্দিকী। সেখান থেকে তার সঙ্গে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীও ছিলেন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তাদের অবরুদ্ধ করে। দুপুর 12টার দিকে তাদের আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করে ছাত্র জনতা। পরে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। দেখছেন সময় সংবাদ। ওয়াট ফ্রি ইনসুলেশন যুক্ত কঙ্কা ফ্রিজ ইঁদুর থেকে সুরক্ষিত থাকে সব সময়। কর্ণফুলী টানেল নির্মাণে রাষ্ট্রের 585 কোটি টাকা ক্ষতির অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর ব্যাংক থেকে 1600 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে এস আলম সহ 40 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অন্যদিকে 200 কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক গোলাম মোস্তফার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে দুদক। মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে বৃহস্পতিবার অভিযানে যায় দুদক। এ সময় প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক ডাক্তার গোলাম মোস্তফার ব্যক্তিগত নথিপত্র জব্দ করে সংস্থাটি। দুদকে আসা অভিযোগে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে ডাক্তার গোলাম মোস্তফা উপদেষ্টা হতে সমন্বয়ক পরিচয় দেওয়া একটি দলকে 10 লাখ টাকা নগদ এবং 200 কোটি টাকার 4টি চেক দেন, যার সত্যতার খোঁজে বিভিন্ন দফতরে এই অভিযান। প্রায় 200 কোটি টাকা ঘুষের বিনিময়ে উনি সম্প্রতি উনি উপদেষ্টার পদ বাগিয়ে নিতে চেয়েছেন, এমন একটা অভিযোগ গণমাধ্যমে এসেছে। আমরা আজকে দুদক প্রধান কার্যালয় হতে যে অভিযান পরিচালনা করছি, তার সংশ্লিষ্ট সবকিছু খতিয়ে দেখা হবে। এদিন কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে রাষ্ট্রের 585 কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে মামলা করেছে দুদক। আসামির তালিকায় আছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সহ 4 জন। বিদেশি বিশেষজ্ঞের সুপারিশবিহীন অতি গুরুত্বপূর্ণ নয় এমন 3টি কাজ সরকারের বাংলাদেশি টাকায় 585 কোটি 29 লক্ষ টাকা আর্থিক ক্ষতি সাধনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে 2 ব্যাংক থেকে 1600 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 40 জনের বিরুদ্ধে আলাদা 2টি মামলা করে সংস্থাটি। এস আলম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। 5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা সহ 4 জনের বিরুদ্ধে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। EDF Aluminium, redefine possibilities. বিএসএফ মহাপরিচালকের দাবি, আত্মরক্ষা ছাড়া সীমান্তে গুলি চালায় না বিএসএফ।
নিয়ম মেনেই ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশিদের। সীমান্ত সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি। তবে এর বিরোধিতা করেছেন বিজিবি মহাপরিচালক। সীমান্ত হত্যা ও পুশিং বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন তিনি। শেষ হলো ৫৬তম বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন। ৪ দিনব্যাপী সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি অংশ নেন। বিএসএফ মহাপরিচালক শ্রী দালজিং সিং চৌধুরী ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বর্ডারে হত্যা, চোরাচালান, মানব পাচার, পুশিন, সীমান্তে উন্নয়ন কাজ নিয়ে আলোচনা হয়েছে দুপক্ষের মধ্যে। সীমান্তে নিয়মিত বিএসএফের গুলিতে নিরস্ত্র বাংলাদেশি নিহতের ঘটনা ঘটলেও যৌথ সংবাদ সম্মেলনে এমন অভিযোগ অস্বীকার করেন বিএসএফ মহাপরিচালক। বলেন, আত্মরক্ষার্থে গুলি চালানো হয়, তবে এর বিরোধিতা করে নিরস্ত্র নারী শিশু হত্যার ঘটনায় প্রশ্ন তোলেন বিজিবি মহাপরিচালক। Continue their highest effort so that loss of life doesn't take place. Criminals respond with abuses, strong pelting, attacks on BSF personnel, using sharp-edged lethal weapons in complete disregard of warnings by the BSF troops. গত কয়েক মাসে ২০০০-এর বেশি মানুষ ভারত থেকে পুশিন করা হয়েছে। এ বিষয়ে বিএসএফ মহাপরিচালক জানান, পুশিন নিয়ম অনুযায়ী হয়েছে। সীমান্ত অতিক্রম করায় ভারতীয় আইন মেনেই বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। তবে রোহিঙ্গা ও ভারতীয় নাগরিকের পুশিন আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের বিষয়ে প্রশ্নের জবাব দেননি বিএসএফ মহাপরিচালক। All Bangladeshi nationals who are found illegally entering India inadvertently and without any apparent criminal intent are handed over to the BJP respectfully. Bangladeshi people inadvertently, not deliberately, inadvertently crosses the international boundary by mistake. They can be dealt as per the law of the land, which is they can apprehend them, hand over to the Indian law enforcing agency, or as a goodwill hand over back to BJP. দুপক্ষের পারস্পরিক আস্থা ও বিশ্বাস বাড়াতে বিভিন্ন কার্যক্রম চালুর প্রস্তাব দিয়েছে বিএসএফ। সেক্ষেত্রে বিজেপিও ইতিবাচক সাড়া দিয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। মোদী সরকারের বিরুদ্ধে বাংলাভাষীদের বাংলাদেশি আখ্যাদে নির্যাতনের অভিযোগ মমতার। ক্ষমতাসীন বিজেপি সরকারকে উৎখাতের ডাক। এবার বায়ুমানের খবর। দেখে নেব এখনকার বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউআর এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান 52, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 59%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 57, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 78। রাজশাহী বিভাগে বায়ুমান 59, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 66। সিলেট বিভাগে বায়ুর মান 53, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 61%। খুলনা বিভাগের বায়ুমান 66, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 68। বরিশাল বিভাগে বায়ুর মান 52, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 67। রংপুর বিভাগের বায়ুমান 60, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 57। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 58, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 68%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো ঢাকায় এবং বরিশালে 52, আর সবচেয়ে খারাপ খুলনায় 66। জায়গার দেয়া ঋণ পরিশোধের মেয়াদ শুরু হলেও শাহজালাল বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল চালুই করতে পারছে না সরকার। উন্নতমানের সেবায় শুধু নয়, আয়ের জন্য হলেও দ্রুত এই টার্মিনালের কার্যক্রম শুরু পরামর্শ খাত সংশ্লিষ্টদের। সেবা প্রত্যাশীরা মনে করেন, টার্মিনালটি চালু হলে বিশ্ব পরিমণ্ডলে বাড়বে সুনাম, ভোগান্তি কমবে সর্বক্ষেত্রেই। এ বিষয়ে নির্ধারিত কোনো সময় জানাতে পারেনি সিভিল এভিয়েশন। বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে। চলতি বছর শেষেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হওয়া নিয়ে তৈরি হয়েছে হতাশা। নান্দনিক ও আধুনিক সুবিধাযুক্ত এ টার্মিনাল সেবার লক্ষ্যে
প্রাথমিকভাবে সফট ওপেনিং করা হয় 2023 সালের অক্টোবরে। আশ্বাস দেওয়া হয় 1 বছর পরই 2024 সালের অক্টোবরেই অপারেশনে যাবে টার্মিনালটি। কিন্তু প্রায় 2 বছর পার হতে চললেও চালু করার কোনো প্রস্তুতি নেই কর্তৃপক্ষের। অপেক্ষার পালা কবে শেষ হবে প্রশ্ন বিমানবন্দর ব্যবহারকারীদের। যাত্রীর চাপ অনেক বেশি, বা বিদেশ থেকেও এখন বড় বড় ইনভেস্টররা আসতেছে, কিন্তু আসলে এয়ারপোর্ট হিসাবে ফেসিলিটি দিতে পারতেছে না। এ কারণে থার্ড টার্মিনাল যত দ্রুত সম্ভব এটা চালু করা উচিত। আমাদের কষ্ট দূর হলে আপনাদের দ্বারাই দূর হবে। ট্যুরিস্টদের জন্য ফেয়ারটা অ্যাটলিস্ট আপনার 30-40% কমে যাবে। সেক্ষেত্রে আপনার বিনিয়োগ যেমন বাংলাদেশে বৃদ্ধি পাবে, আপনি মানুষজনের বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ তৈরি করে দিলেন। এদিকে টার্মিনালটি নির্মাণে এখন পর্যন্ত ব্যয় 21,300 কোটি টাকা। এর মধ্যে জাইকার দেয়া 16,000 কোটি টাকার ঋণ সহায়তার কিস্তি শুরু হওয়ার কথা ছিল 24 অক্টোবর থেকেই। দ্বিপাক্ষিক আলোচনার পরিপ্রেক্ষিতে কিস্তি পরিশোধ 1 বছর পিছিয়ে দেওয়া হলেও চলতি বছরেও টার্মিনালটি চালু হওয়া নিয়ে সংশয়ে বিশেষজ্ঞরা। গত প্রায় 1 বছরের উপরে শুনছি আমরা জাপানিজ কনসোর্টিয়ামকে তারা এটা মেইনটেনেন্সের জন্য দেওয়া হবে। যদি আমার অপারেটিং কোম্পানি যদি এখন ঠিক না হয়ে থাকে, তাহলে তারা এসে তারা কিভাবে অপারেশন করবে না করবে তাদেরকেও তো সুযোগ দিতে হবে। এটা চালু করতেই হবে, কারণ এটার ঋণ শোধ করতে হবে। এটা যদি অপারেট করা না যায় তাহলে টাকাটা কোত্থেকে আসবে? এভিয়েশন সংশ্লিষ্টদের উদ্বেগ বাড়লেও নতুন টার্মিনাল কবে চালু হবে তার নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানাতে পারেনি সিভিল এভিয়েশন। মন্ত্রণালয় চাচ্ছেন যত দ্রুত সম্ভব নিয়মের মধ্যে থেকে জিনিসটা আমরা বুঝে নিয়ে যেন আপনার অপারেশনাল মেইনটেন্যান্সে যেতে পারি। সে মন্ত্রণালয় আর্নেস্টলি এবং আমরা আর্নেস্টলি আমরা চেষ্টা করছি, বাট স্পেসিফিক ডেট যদি বলেন সেই স্পেসিফিক ডেটটা যা আমরা ডিফিকাল্ট হবে। তথ্য বলছে তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানিজ কনসোর্টিয়ামের সঙ্গে সিভিল এভিয়েশনের দ্বিপাক্ষিক চুক্তি, প্রায় 6,000 জনবল নিয়োগ ও প্রশিক্ষণ, মেশিন টু মেশিন ক্যালিব্রেশন, পরীক্ষা নিরীক্ষা, গ্রাউন্ড সার্ভিস সহ বিভিন্ন বিষয় চূড়ান্ত না হওয়ায় চালুর সিদ্ধান্তে যেতে পারছে না সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভারতে বাংলাভাষীদের বাংলাদেশি আখ্যা দিয়ে নির্যাতনের অভিযোগ তুলে বিজেপিকে উৎখাতের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালিদের নিয়ে রাজনীতি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। 2026 সালে বিধানসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, নির্বাচনের আগে বিজেপি বাংলা ভাষাভাষীদের লক্ষ্য করে রাজনৈতিক প্রতিহিংসা চালাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলার গরিব মানুষকে হেনস্থা করা হচ্ছে। আমরা চলবো নতুন করে, বাংলা গাইবে নতুন সুরে। 1947 সালের দেশভাগের যন্ত্রণা আসলে পশ্চিমবঙ্গ ও পাঞ্জাবের মানুষই বেশি বহন করছেন বলে মন্তব্য করেন তিনি। যতই চক্রান্ত করো কোনো লাভ হবে না। সারা ভারতবর্ষ থেকে 500টা টিম নিয়ে এসছে বিজেপি, বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায়। সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন, কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না। কলকাতার ধর্মতলার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মমতা। এ সময় বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, 2026 সালের নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে 50টিরও বেশি আসন পাবেন না। আমরা যদি 69 লক্ষ জব কার্ড হোল্ডারের স্বার্থে লড়াই করতে পারি, তাহলে 10 কোটি বঙ্গবাসীকে যারা বাংলাদেশি বলেছে তাদের যোগ্য জবাব দিতে এবং প্রতিশোধের রাজনীতি তুলতে গণতান্ত্রিকভাবে সমষ্টিগতভাবে পথে লড়াইয়ের আন্দোলনের রাস্তাও বেছে নেব। বিজেপির বন্ধুদের আজকেই 28-এর মঞ্চ থেকে হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি। 2011 সাল থেকে রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল। দলটির বিরুদ্ধেও দুর্নীতি, অনুপ্রবেশকারীদের সহায়তা এবং নানা অনিয়মের অভিযোগ তুলেছে বিজেপি। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। খেলার খবর। বিসিবি ও চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শুরু হলো আঞ্চলিক টি20 ক্রিকেট টুর্নামেন্ট। জেলা উপজেলা থেকে নতুন ক্রিকেটার খুঁজে বের করতে আঞ্চলিক ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। সেই সাথে ভবিষ্যতে তারকা খুঁজে পেতে স্কুল ক্রিকেট নিয়ে বিসিবি খুব সিরিয়াস বলে জানান বিসিবি সভাপতি। দেশের বেশিরভাগ জায়গায় দীর্ঘদিন ধরে নেই খেলা, দিনে দিনে হারিয়ে যাচ্ছে অনেক প্রতিভা। তবে এবার মাস্টার প্ল্যান হাতে নিয়েছে আমিনুল ইসলাম বুলবুল। শুরুটা হলো বন্দর নগরী চট্টগ্রাম দিয়ে।
প্রথমবারের মতো শুরু আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট। বিসিবি ও বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে এমন টুর্নামেন্ট দেশের ক্রিকেট ইতিহাসেও প্রথম। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে এদিন এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আয়োজনে ছিলেন নাজমুল আবেদিন ফাহিম সহ একাধিক বিসিবি কর্তা। প্রতিভাবান ক্রিকেটার তুলে আনাই বোর্ডের একমাত্র লক্ষ্য। ডিসেন্ট্রালাইজেশনটা শুধুমাত্র ক্রিকেটের প্রতিযোগিতামূলক না, প্রত্যেকটা জেলা যেন তার নিজস্ব জেলার যে ক্রিকেট সত্তা আছে সেটা যেন তারা প্রস্ফুটিত করতে পারে। প্রথম ইভেন্টে যে পরিমাণ সাড়া আজকে দেখলাম, সেটা শুধু এটা চিটাং শুরু করলো, আমরা আশা করবো অন্য অন্য রিজনগুলোতে এই ধরনের সুন্দর ব্যবস্থা গ্রহণ করবে। এখানে শুধুমাত্র খেললেই হবে না, আমাদের কিছু কাজ আছে এখানে ট্যালেন্ট আইডিগুলো দেখা, ট্যালেন্টগুলো রিটেইন করা। তো আমাদের কাজগুলো এখন বেড়ে গেল। স্কুল ক্রিকেট হয়তো অনেক দিন ধরে হচ্ছে, কিন্তু আমরা এবারে নতুন উদ্যোগে নতুন স্কুল ক্রিকেটটা করব। চট্টগ্রাম দিয়ে শুরু, এরপর একে একে প্রতিটা বিভাগীয় শহরেই অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এতে টুর্নামেন্ট খেলার আক্ষেপ কমবে স্থানীয় ক্রিকেটারদের। এখানে প্রপারলি ক্রিকেট হয় না, এখানে মাঠ নাই। সো এই জিনিসটা করার জন্য আমি এই দুটো জিনিস মাথা নিয়ে নেমেছি এবং আল্লাহর মধ্যে শুরু করলাম। এটাই আমাদের আলটিমেট গোল। আলটিমেটলি আমাদের আঞ্চলিক ক্রিকেটে ফিরতেই হবে। যদি আমরা ক্রিকেটটা স্ট্রং করতে চাই, আমরা যে প্ল্যানটা করছে বিসিবি ক্রিকেটটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, এটা আঞ্চলিক ক্রিকেট করা ছাড়া আসলে বিকল্প নেই। সবাই খেলার সুযোগ পাবে, কিন্তু ঢাকায় তো আসলে এমন হয় না যে সবাই তো খেলতে যেতে পারে না। তো সেই সবার জন্য সুযোগ। কোনো বিভাগে এটা দারুণভাবে হবে, কোনো বিভাগে অত ভালোভাবে হবে না, কারণ হয়তো তাদের রিসোর্স কম আছে কিংবা সেখানে উদ্যোগের অভাব আছে, এমন হতে পারে। কিন্তু সো এটা ওপেন থাকবে, যার যেভাবে খুশি সে নিজেকে সেভাবে গুছাবে। বাট অ্যাট দ্য এন্ড অফ দি ডে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন কিন্তু আসবে। প্রত্যেকেই নিজের মতো করে চেষ্টা করবে নিজের ঘরোয়া ক্রিকেট, তাদের ঘরোয়া, এটা চিটাগাংয়ের ঘরোয়া ক্রিকেট, বরিশালের ঘরোয়া ক্রিকেট, রাজশাহীর ঘরোয়া ক্রিকেট হবে ওগুলো। এবং ওদের যারা এগুলির দায়িত্বে থাকবেন, তাদের দায়িত্ব হবে এটাকে ঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করে। চট্টগ্রামের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিভাগের 11 জেলার দল। আগামী 8 সেপ্টেম্বর হবে সেমিফাইনাল, আর ফাইনাল 9 সেপ্টেম্বর। সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জাতীয় নির্বাচনের রোডম্যাপে ঘোষণা ইসির, ফেব্রুয়ারিতে ভোট, 60 দিন আগে তফসিল। স্বাগত জানালো বিএনপি। কেউ ভোটে বাধা দিলে তারাই ক্ষতিগ্রস্ত হবে, বললেন মির্জা ফখরুল। নিরাপদ ক্যাম্পাস সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে ডাকসু নির্বাচনে নিজেদের ইশতেহার দিল ছাত্রদল। ডাকসুতে দলটির প্যানেল ঘোষণা, চাকসুর ভোট গ্রহণ 12 অক্টোবর। এবং দাবি আদায়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়তে কমপ্লিট শাটডাউন, ক্লাস পরীক্ষা বর্জন। পর্যালোচনায় গঠিত কমিটির বৈঠক, ন্যায্য সমাধানের চেষ্টায় সরকার। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।